আসসালামু আলাইকুম। সায়েন্স আর বই কমপ্লিট কোর্সের আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অম্লক্ষারক এবং লবণ অধ্যায়টি নিয়ে। বিসিএস রিটেন এক্সামের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতিবার দেখা গেছে যে এই অধ্যায়টি থেকে ন্যূনতম এক সেট কোশ্চেন এসে থাকে, তাই এই অধ্যায়টি সবাই খুব ভালো করে পড়বেন। আর বরাবরের মতো আমি যে বিষয়টি বলে এসেছি, আমার প্রত্যেকটা টিউটোরিয়াল আমরা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে এটা আপনার খুবই সহজভাবে আপনাদের কাছে বোধগম্য হয়। বিশেষ করে আমি টিউটোরিয়ালগুলো তৈরি করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করেছি যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের কথা চিন্তা করে। কারণ হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য অনেক টেকনিক্যাল টার্ম বোঝা অনেক ইজি, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য অনেক সময় এটা একটু কঠিন হয়। সেজন্য আমরা আমাদের প্রতিটি অধ্যায় টিউটোরিয়াল তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছি। চলুন আমরা অধ্যায়টি শুরু করি। তাহলে আমাদের এই টিউটোরিয়ালটা আমাদের বইতে এই অধ্যায়টি যেভাবে সাজানো আছে আমরা সেটাই প্যাটার্নটা ফলো করেছি, যাতে করে আপনি এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনি সাথে সাথে সায়েন্স আর বই থেকে অধ্যায়টি কমপ্লিট করে ফেলতে পারেন। তো প্রথমে আমরা যদি দেখি অ্যাসিডের সংজ্ঞাটা আমি একটু সহজ করে আপনাদের বুঝিয়ে দিই। আমরা যে কোনো একটা অ্যাসিড নেই, সাপোজ ধরুন হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা নিলাম আমরা সালফুরিক অ্যাসিড। এই দুইটা অ্যাসিডের নাম মোটামুটি সবাই জানেন। তো এই দুইটা অ্যাসিডের দিকে যদি একটু আমরা তাকাই তাহলে আপনি এখানে খেয়াল করে দেখুন, এখানে আছে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে আছে দুইটা হাইড্রোজেন পরমাণু। যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথাটা যদি আমরা বলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, ওই বিক্রিয়াটা কম বেশি আমরা সবাই জানি, সেটা হলো লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণ আর পানি উৎপন্ন করে। তাহলে এখানে দেখুন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে হাইড্রোজেন আয়নটা, এই হাইড্রোজেন আয়নটা কি হলো, এই সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল। তার মানে কি, এই হাইড্রোজেন এখানে সরে গিয়ে এখানে কি আসলো, সোডিয়াম আসলো, এসে হয়ে গেল কি সোডিয়াম ক্লোরাইড। তার মানে আমরা বলতে পারি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে। একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু মানে কি, এই যে সোডিয়ামটা এই হাইড্রোজেনকে সরিয়ে দিতে পারলো। একইভাবে এটা যদি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড না হয়ে এটা যদি সালফুরিক অ্যাসিড হতো, তাহলে আমরা সেখানে দেখতাম প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে কয়টা, দুইটা। একইভাবে আমরা অ্যাসিডে যদি খেয়াল করে দেখি, অ্যাসিডটা কি করতেছে, ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, লবণ ও পানি উৎপন্ন করছে। তাহলে আপনি খুবই সহজে খেয়াল করে দেখুন যে আমরা অ্যাসিডের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি। অ্যাসিডের একটা ভৌত বৈশিষ্ট্য হলো অ্যাসিড হলো টক স্বাদযুক্ত। তাহলে আমরা যদি এভাবে সাজাই যে টক স্বাদযুক্ত যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে এবং যা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, তাকে আমরা অ্যাসিড বলবো। আমি আবারও বলতেছি সংজ্ঞাটা তাহলে আমরা কিভাবে দেব। দেখুন এখানে আপনার সংজ্ঞাটা এইভাবে ডাইরেক্ট মুখস্থ করা দরকার না, আমি যেভাবে পড়ালাম সেটা একটু কনসেপ্টটা খেয়াল করে দেখুন যে এই অ্যাসিড হলো কি টক স্বাদযুক্ত যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে এবং যা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে এই যে এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, বেসিক্যালি এই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্রোটন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এটাই পরবর্তীতে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। তো আমরা এটাও বলতে পারি যে অ্যাসিড কি করে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন করে। এই আমরা বৈশিষ্ট্যটা কেন শিখলাম, কারণ আমাদের অনেক সময় পরীক্ষায় এই কোশ্চেনটাও আসতে পারে। এই যে যেমন 40তম বিসিএস এসেছিল অ্যাসিডের সাধারণ বৈশিষ্ট্য সমূহ লিখুন। তাহলে অ্যাসিডের সাধারণ বৈশিষ্ট্য লেখার সময় যখন লিখে আপনার কোশ্চেনটা আসবে, তখন আপনি কোশ্চেনটাকে কি দিবেন, কিভাবে লিখবেন। দেখেন 1 নম্বর বৈশিষ্ট্যটা আপনি লিখবেন যে অ্যাসিড জলীয় দ্রবণে প্রোটন দান করে, তাহলে এটা আমাদের একটা বৈশিষ্ট্য হলো। 2 নম্বর বৈশিষ্ট্যটা দিবেন যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এবং 3 নম্বর বৈশিষ্ট্যটা আপনি দিবেন হলো যে আমরা জানি যে অ্যাসিড নীল লিটমাস পেপারকে কি করে, লাল করে। নীল লিটমাস পেপার হলো একটা নির্দেশক, যে নির্দেশকের মধ্যে অ্যাসিড দিলে সেটার কালার বর্ণ পরিবর্তন হয়ে লাল হয়ে যায়। নির্দেশক কি, এটা আমরা এই টপিকসের শেষের দিকে আলোচনা করব। তাহলে খেয়াল করে দেখুন আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস পড়া হয়ে গেল, বিষয়টা পড়া হয়ে গেল যে অ্যাসিড কাকে বলে এবং অ্যাসিডের বৈশিষ্ট্য কি। এরপরে যদি আমরা আলোচনা করি শক্তিশালী ও দুর্বল অ্যাসিড নিয়ে। শক্তিশালী ও দুর্বল অ্যাসিডের কনসেপ্টটা
অনেকের জন্য একটু কি বলা হয় বুঝতে সমস্যা হতে পারে, বিশেষ করে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য। তাদের জন্য আমি খুবই সহজ করে বলে দিই। যেমন শক্তিশালী অ্যাসিড, একটা শক্তিশালী অ্যাসিডের কথা আমরা চিন্তা করি, আমরা এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বললাম একটু আগে, সালফুরিক অ্যাসিড বললাম বা নাইট্রিক অ্যাসিড বলি না কেন, এই সকল অ্যাসিডগুলোই হলো শক্তিশালী অ্যাসিড। এই শক্তিশালী অ্যাসিড কেন আমরা এদেরকে শক্তিশালী অ্যাসিড বলছি সেটা একটু খেয়াল করে দেখুন। সাপোজ ধরুন এই পাত্রটার মধ্যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যখন আমি জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে জলীয় দ্রবণ দিলাম, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তখন একটু আগে আমরা বৈশিষ্ট্য কি পড়েছি যে অ্যাসিড জলীয় দ্রবণে কি উৎপন্ন করে, প্রোটন উৎপন্ন করে। তাহলে এটা বিয়োজিত হয়ে প্রোটন উৎপন্ন করবে। তাহলে এই যে প্রোটন উৎপন্ন করলো, তাহলে খেয়াল করে দেখুন এই যে এখানে যদি 100টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু থাকে, আমি ধরে নিলাম যে 100টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু আছে, তাহলে এখানে 100টি প্রোটনই উৎপন্ন হবে। তার মানে কি এইখানে অ্যাসিডের যতগুলো অণু থাকবে ততগুলো প্রোটন উৎপন্ন হবে। তার মানে সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড অণু অবিয়োজিত অবস্থায় থাকবে না। তার মানে কি সবগুলোই ভেঙে প্রোটন উৎপন্ন করবে। তাইলে আমরা এখন শক্তিশালী অ্যাসিডের সংজ্ঞাটা কি দেব? শক্তিশালী অ্যাসিডের সংজ্ঞাটা দেব যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। সম্পূর্ণরূপে বিয়োজিত হয় কথাটার মানে কি যে যতগুলো অণু আছে সবগুলো অণু বিয়োজিত হয়ে যাবে। তার মানে সমস্ত বিক্রিয়ক কিছু উৎপন্ন হয়ে যাবে, উৎপাদে পরিণত হয়ে যাবে। এই জন্য আমরা এখানে বিক্রিয়াটা কি একমুখী, তার মানে এই বাম থেকে ডানের দিকে যাচ্ছে। এরপরে এটা তো গেল আমাদের শক্তিশালী অ্যাসিড। তাহলে আমার কথা হলো যে আমাদের দুর্বল অ্যাসিডটা কি হবে? দুর্বল অ্যাসিডটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, জাস্ট দুর্বল অ্যাসিডটা হবে শক্তিশালী অ্যাসিডের আমাদের অনেকটা উল্টা। কিভাবে? খেয়াল করে দেখুন, আমরা একটা আমাদের যত জৈব অ্যাসিড আছে সকল জৈব অ্যাসিড আমরা জানি হলো দুর্বল অ্যাসিড। যেমন এই অ্যাসিডটার কথা আপনারা কম বেশি সবাই জানেন, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। এই অ্যাসিডটা একটা জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের নামকরণ নিয়ে কোন পরবর্তীতে কোনো একটা টিউটোরিয়াল আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দেব, কারণ অনেকগুলো নাম এরকম পুরা সায়েন্স বই কমপ্লিট করতে গেলে অনেকগুলো নাম আসবে, যেটা অনেক সময় সমস্যা হতে পারে, বিশেষ করে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। এটা করে আমি আলাদা একটা ক্লাস নেব, সহজে কিভাবে নামকরণগুলো আপনি মনে রাখবেন। তাহলে খেয়াল করে দেখুন, এই যে ইথানোয়িক অ্যাসিড আমরা অ্যাসিটিক অ্যাসিড আমরা বললাম একটা দুর্বল অ্যাসিড। তাহলে দুর্বল অ্যাসিডের বিষয়টা কি হবে? সাপোজ ধরুন এই বিক্রিয়কে ইথানোয়িক অ্যাসিডের 100টা অণু ছিল, তাহলে সেইটা বিয়োজিত হয়ে এখানে আমাদের যে প্রোটন উৎপন্ন করবে, সেই প্রোটন উৎপন্ন হলো সাপোজ ধরুন 5টি। তার মানে এই যে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের যতগুলো বিক্রিয়ক অণু ছিল সকল বিক্রিয়ক কিন্তু উৎপাদে পরিণত হয় নাই, সামান্য পরিমাণে উৎপাদে পরিণত হয়েছে, তার মানে প্রোটন উৎপন্ন করেছে। অর্থাৎ এই বিক্রিয়া কি বিক্রিয়কও আছে উৎপাদও আছে, এই জন্যই তীর চিহ্নটা কি হয়? উভমুখী তীর চিহ্ন হয়। তার মানে আমরা কি বলতে পারি? যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয়, তার মানে আংশিক কি বললাম যে অ্যাসিটিক অ্যাসিডের যদি 100টা অণু থাকে তাহলে সেখান থেকে বিয়োজিত হচ্ছে আমাদের কয়টা? মাত্র 5টা বা 10টা। তাহলে এই ধরনের অ্যাসিডকে আমরা দুর্বল অ্যাসিড বলে থাকি। পরীক্ষায় অনেক সময় সংজ্ঞা আসে বা অনেক সময় উদাহরণ এসে থাকে। এরপরে আমাদের আর একটা কোশ্চেন হলো লঘু অ্যাসিডের বৈশিষ্ট্য। লঘু অ্যাসিডের বৈশিষ্ট্য বেসিক্যালি অ্যাসিডের বৈশিষ্ট্য আমরা তো জানি, সেই অ্যাসিডের বৈশিষ্ট্যটাই কাইন্ড অফ আপনি বলতে পারেন লঘু অ্যাসিডের বৈশিষ্ট্য। লঘু অ্যাসিড বলতে আমরা যে এটা অ্যাকোয়াস বা জলীয় দ্রবণে অ্যাসিডটাকে আমরা লঘু অ্যাসিড বলি, কারণ নরমালি অ্যাসিডটা আমাদের কি গাঢ় থাকে, সেটাকে জলীয় দ্রবণে দিলে সেটা লঘু অ্যাসিডে পরিণত হয়। তাইলে লঘু অ্যাসিডের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কমন 3টা বৈশিষ্ট্য কিন্তু আপনি অলরেডি পড়ে ফেলছেন, যে টক স্বাদযুক্ত, নীল লিটমাস পেপারকে লাল করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এখানে আমাদের আর 2টা বৈশিষ্ট্য একটু মনে রাখতে পারেন, এই যে এই 2টা বৈশিষ্ট্য। সেই 2টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম কথাটা হলো যে কোনো অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে খেয়াল করে দেখুন, ম্যাগনেসিয়াম আর সালফুরিক অ্যাসিডের বিক্রিয়াটা যদি আমরা খেয়াল করে দেখি, তাইলে এই যে অ্যাসিডটা ধাতুর সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ, তার মানে ম্যাগনেসিয়ামের লবণ এখানে কি হবে? এই ম্যাগনেসিয়াম সালফেট। আর কি উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস, এই যে হাইড্রোজেন গ্যাস। তাহলে অ্যাসিডের একটা কমন বৈশিষ্ট্য কি? অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ
এবং পানি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এখানে আবার অনেকে বলতে পারেন যে ম্যাগনেসিয়াম সালফেট লবণ আমি বুঝবো কিভাবে? সাধারণত ধাতুর কার্বনেট, ক্লোরাইড, সালফেট এগুলো সবই আমাদের কি লবণ। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি আরেকটা বৈশিষ্ট্য যেটা আমরা বললাম যে ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, এটা আরেকটা অ্যাসিডের বৈশিষ্ট্য। যেমন আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, খেয়াল করে দেখুন এটা অ্যাসিডের লৌহ অ্যাসিডের আরেকটা বৈশিষ্ট্য কি বলছি, ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে। তাহলে যেমন একটা ধাতু হলো ক্যালসিয়াম, তার কার্বনেট কি ক্যালসিয়াম কার্বনেট, এটা যদি আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন করবে ওই ধাতুর লবণ। তাহলে একটু আগে কিন্তু আমরা যে লবণ কোনগুলো আমরা বলছি যে ক্যালসিয়াম ধাতুর কার্বনেট, ক্লোরাইড, সালফেট এগুলো লবণ। তাহলে ক্যালসিয়ামের লবণ, ক্যালসিয়াম কার্বনেট যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তাহলে এক্ষেত্রে ক্যালসিয়ামের লবণ কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড ওই ধাতুর লবণ হয়ে গেল, আর কি উৎপন্ন করবে পানি, আর কি উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই হলো আমাদের লৌহ অ্যাসিডের বৈশিষ্ট্য। এরপরে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যদিও এটা এখনো পর্যন্ত পরীক্ষা আসেনি, তারপর আমার কাছে মনে হচ্ছে এটা কোনো একটা পরীক্ষায় চলে আসতে পারে। অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবসময় মনে রাখবেন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে একটা অ্যাসিড, সে কখনোই তার অ্যাসিড ধর্ম প্রদর্শন করবে না যতক্ষণ না পর্যন্ত সে বিজড়িত হয়ে প্রোটন উৎপন্ন করে। অর্থাৎ অ্যাসিড প্রোটন উৎপন্ন করার মাধ্যমে সে তার অম্ল ধর্ম প্রদর্শন করে থাকে। তাহলে আমরা খেয়াল করে দেখুন যে সালফুরিক, বিশুদ্ধ সালফুরিক অ্যাসিড হলো একটা তরল পদার্থ, লিকুইড, এজন্য আমরা এল দিলাম। তাহলে বিশুদ্ধ সালফুরিক অ্যাসিড হলো একটা তরল পদার্থ। তাহলে বিশুদ্ধ সালফুরিক অ্যাসিডের মধ্যে সালফুরিক অ্যাসিডের কোনো অণু কিন্তু বিজিত অবস্থায় থাকে না। বিজিত অবস্থায় থাকে না মানে কি, সেখানে কোনো প্রোটন থাকে না। যখনই আপনি এই সালফুরিক অ্যাসিডটার মধ্যে পানি যোগ করবেন তখনই এই সালফুরিক অ্যাসিডটা কি হয়ে যাবে, তরল থেকে সে হয়ে যাবে জলীয়। তাহলে যখনই জলীয় হয়ে যাবে তখন এই সালফুরিক অ্যাসিডটা বিজড়িত হয়ে কি উৎপন্ন করবে, প্রোটন উৎপন্ন করবে। আর প্রোটন উৎপন্ন করলে তখন সে তার এই সালফুরিক অ্যাসিডটা তার অম্ল ধর্ম প্রদর্শন করবে। তাহলে আমরা যদি বলি অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকাটা কি, অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা হলো অ্যাসিডের মধ্যে যদি পানি বা জলীয় দ্রবণ আমরা দিয়ে থাকি তাহলে কি হয়, অ্যাসিড বিজড়িত হয়ে প্রোটন উৎপন্ন করে এবং প্রোটন উৎপন্নের মাধ্যমে সেই অ্যাসিডটা তার অম্ল ধর্ম প্রদর্শন করে। অর্থাৎ অম্ল ধর্ম প্রদর্শন করতে হলে সেটাকে আমাদের অ্যাসিডের মধ্যে পানি বা জলীয় দ্রবণ আকারে তৈরি করতে হবে। এরপরে এখানে আমাদের আরেকটা কোশ্চেন দেখুন, সেটা হলো CH4 অ্যাসিড নয় কেন? আমরা অ্যাসিডের সংজ্ঞায় বলছিলাম যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণু থাকে। এখন আপনি সেক্ষেত্রে CH4 বা মিথেনের ক্ষেত্রে বলতে পারেন যে এখানে তো 4টা হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে এটা অ্যাসিড না কেন? তো এটা অ্যাসিড না কেন সেটারও আনসার আমাদের এটার মধ্যে আমরা বলে দিয়েছি যে অ্যাসিড ধর্ম অম্ল ধর্ম প্রদর্শন করতে হলে কি করতে হবে, প্রোটন উৎপন্ন করতে হবে। যদিও মিথেনের মধ্যে 4টা হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু এই মিথেন জলীয় দ্রবণে মিথেনকে দিলে সে কোনো প্রোটন উৎপন্ন করে না, এজন্য মিথেন কি নয়, অ্যাসিড নয়। এরপরে দেখুন জৈব অ্যাসিড ও খনিজ অ্যাসিডের মধ্যে পার্থক্য, এটা পরীক্ষায় বেশ কয়েকবার এসেছিল, 45তম বিসিএস এটা এসেছিল, আর কোন একটা বিসিএস এর জন্য এটা এসেছিল। তাহলে জৈব অ্যাসিড ও খনিজ অ্যাসিডের ক্ষেত্রে আমরা সাধারণত যে সমস্ত জৈব যৌগের মধ্যে, এটা জাস্ট একটু বোঝানোর জন্য বইতে সুন্দর করে লিখে দেওয়া আছে, তারপর আমি একটা আলোচনা করে দিই। যে সমস্ত জৈব যৌগে অম্লীয় বৈশিষ্ট্য বিদ্যমান সেই সমস্ত জৈব যৌগে আমরা বলি জৈব অ্যাসিড। যেমন আমরা মিথানোয়িক অ্যাসিড, একটু আগে আমরা বললাম অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এগুলো হলো আমাদের জৈব অ্যাসিড। বা ফলের মধ্যে আমরা যেমন লেবুর মধ্যে কি পাই, সাইট্রিক অ্যাসিড, সেটাও একটা কি জৈব অ্যাসিড। তাহলে এই যে লেবুর মধ্যে যে সাইট্রিক অ্যাসিড পাই, এটা দ্বারাও কিন্তু আপনি জৈব অ্যাসিডের কয়েকটা বৈশিষ্ট্য জেনে ফেলতে পারেন যে ফলমূল বা শাকসবজিতে জৈব অ্যাসিড পাওয়া যায়, তার মানে লেবু যেহেতু আমরা খাই তার মানে কি জৈব অ্যাসিড খাওয়া যায়। আর খনিজ অ্যাসিডের কথা মাথায় আসলে আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলোর কথা মাথায় রাখবেন। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলোকে আমাদের শাকসবজি ফলমূলে পাওয়া যায়, পাওয়া যায় না। এগুলোকে আমরা খেতে পারি, এগুলো আমরা খেতে পারি না। এই লেবু আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়, মানে এটা আমাদের উপকার করে, এগুলো আমাদের শরীরকে কি কোনো উপকার করে, উপকার করে না। দেখুন এই পার্থক্যগুলো এখানে লেখা আছে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্ষারক ও ক্ষার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছে।
ক্ষারের সংজ্ঞা। তাহলে অ্যাসিডের সংজ্ঞাটা আমরা যখন আলোচনা করেছিলাম তখন আমি সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম। ক্ষারের সংজ্ঞাটার ক্ষেত্রেও আমি একইভাবে আপনাদের একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। তাহলে এটা বোঝানোর আগে আপনার একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হলো এই যৌগমূলক। যৌগমূলকটা যেহেতু আমি বলেছি আমাদের টিউটোরিয়াল গুলো আমরা নন সাইজ ব্যাকগ্রাউন্ডের কথা মাথায় রেখে তৈরি করব। তো যৌগমূলকটা কি জিনিস সেটা আমি একটু সহজে বলে দিই। নরমালি সাপোজ ধরুন এটা একটা সোডিয়াম পরমাণু বা এটা একটা সোডিয়াম আয়ন। তাইলে এখন খেয়াল করে দেখুন এটা একটা একক পরমাণু। তাহলে বিক্রিয়া যখন অংশগ্রহণ করে, যেমন আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে সোডিয়াম হাইড্রক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই সোডিয়ামটা এখানে হাইড্রোজেনকে সরায়, সে নিচে কি হলো সোডিয়াম ক্লোরাইড হলো আর পানি হলো। তাহলে এখন খেয়াল করে দেখুন এখানে সোডিয়ামটা একটা একক পরমাণু হিসেবে অংশগ্রহণ করছে। একইভাবে আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড না দিয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিতাম, তাহলে আপনি খেয়াল করে দেখুন এই বিক্রিয়াটা কি হইতো। এই যে অ্যামোনিয়াম আয়নটা সে এখানে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সে গঠন করত অ্যামোনিয়াম ক্লোরাইড, আর হাইড্রোজেন আর এই হাইড্রক্সাইড মিলে হয়ে যেত পানি। তাহলে এই ক্ষেত্রে দেখুন এই যে হাইড্রোজেনটাকে সরাচ্ছে, হাইড্রোজেনটাকে কে সরাচ্ছে? এই অ্যামোনিয়াম আয়ন। এই হাইড্রোজেনটাকে সরাচ্ছে এই NH4 অ্যামোনিয়াম আয়ন। তাহলে অ্যামোনিয়াম আয়নটা যে হাইড্রোজেনকে সরিয়ে দিচ্ছে, তাহলে এক্ষেত্রে সোডিয়ামও হাইড্রোজেনকে সরিয়েছে। সোডিয়াম কয়টা হাইড্রোজেনকে সরিয়েছে? একটা হাইড্রোজেনকে। তাহলে এখানে সোডিয়ামটা ছিল একটা একক পরমাণু। এখানে যদিও অ্যামোনিয়ামের মধ্যে একটা নাইট্রোজেন, তিনটা হাইড্রোজেন, একাধিক পরমাণু আছে, কিন্তু সে আচরণ করতেছে কি একটা একক পরমাণুর মতো। একক পরমাণুর মতো আচরণ করে এখান থেকে একটা একক হাইড্রোজেন সরিয়ে দিল। তাহলে এই সমস্ত যৌগ বা আয়নকে আমরা বলি যৌগমূলক। এই সমস্ত আয়নকে আমরা বলি যৌগমূলক। তার মানে কি একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত যে সমস্ত আয়ন বা মূলক একটি একক পরমাণুর মতো আচরণ করে সেটাকে আমরা বলি যৌগমূলক। দেখুন যদিও এখানে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন একাধিক ধরনের পরমাণু আছে এবং একাধিক সংখ্যক পরমাণু আছে, তথাপিও সে একটা একক পরমাণুর মতো আচরণ করে। তাহলে এই ধরনের আমরা মূলককে বলতেছি বা আয়নকে বলতেছি যৌগমূলক। তাহলে এখন খেয়াল করে দেখুন আমরা যদি সোডিয়াম নেই, তাহলে এই সোডিয়াম অক্সাইড অথবা সোডিয়াম হাইড্রক্সাইড, অথবা আমি যদি এখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নিই, তাহলে এখন খেয়াল করে দেখুন ধাতুর অক্সাইড বা হাইড্রক্সাইড হইতে পারে, যৌগমূলকের অক্সাইড বা যৌগমূলকের হাইড্রক্সাইড হইতে পারে। এই যে এই ধাতুর অক্সাইড বা ধাতুর হাইড্রক্সাইড অথবা যৌগমূলকের অক্সাইড বা হাইড্রক্সাইড, যৌগমূলকের অক্সাইড হইতে পারে, হাইড্রক্সাইড হইতে পারে, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এই দেখুন আমরা এখানে দুইটা বিক্রিয়া কিন্তু দেখাইছি যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আর সোডিয়াম হাইড্রক্সাইড উভয় কি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? লবণ আর পানি। লবণ আর পানি। তাহলে এই যে লবণ আর পানি উৎপন্ন করছে তাদেরকে আমরা বলবো ক্ষারক। তাহলে এখন খেয়াল করে দেখুন এতগুলো আলোচনা করার আমার মূল উদ্দেশ্য হলো সংজ্ঞাটা যাতে আপনার মুখস্থ করতে না হয়। তাহলে আমরা সংজ্ঞাটা কি দিলাম? ধাতুর অক্সাইড বা ধাতুর হাইড্রক্সাইড অথবা যৌগমূলকের ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড বা হাইড্রক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে আমরা ক্ষারক বলবো। এই যে দেখুন সংজ্ঞাটা এখানে লেখা আছে, ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে আমরা ক্ষারক বলবো। এখন খেয়াল করে দেখুন যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবণীয় তাদেরকে আমরা বলবো ক্ষার। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবণীয়, যেমন আমরা যদি বলি মুছে নেই, যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবণীয় হবে তাদেরকে আমরা বলবো ক্ষার। যেমন আমরা যদি সোডিয়াম হাইড্রক্সাইডের কথা চিন্তা করি, এই সোডিয়াম হাইড্রক্সাইড পানিতে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন আর হাইড্রক্সাইড আয়ন তৈরি করে। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডটা পানিতে বিয়োজিত হয়, তার মানে সোডিয়াম হাইড্রক্সাইডটা, প্রথম কথা হলো সোডিয়াম হাইড্রক্সাইডটা একটা ক্ষারক এবং যেহেতু সে পানিতে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন আর হাইড্রক্সাইড আয়ন তৈরি করছে, তার মানে সে একটা ক্ষারক। প্রথমে তো সে ক্ষারক, আর যেহেতু পানিতে বিয়োজিত হচ্ছে তার মানে সে ক্ষার। এখন একই কথা আমি যদি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের জন্য নিই, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড একটা ক্ষারক, কিন্তু এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে যখন আমি পানিতে দিই
বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের মধ্যে পানি অ্যাড করি, তখন সে পানিতে বিজড়িত হয় না। তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কোনো একটি ক্ষার নয়। অতএব আমরা বলতে পারি, খেয়াল করে দেখুন, যে যেটা ক্ষার সেটা অবশ্যই ক্ষারক হবে, কারণ ক্ষারক পানিতে বিজড়িত হইলেই তো সেটা ক্ষার হয়, তাহলে যেটা ক্ষার সেটা অবশ্যই ক্ষারক হবে। কিন্তু ক্ষারক হইলেই যে সে পানিতে বিজড়িত হবে এমন কোনো কথা নেই, ক্ষারক হলে সে পানিতে বিজড়িত নাও হতে পারে। তার মানে ক্ষারক হইলে যে সেটা ক্ষার হবে এটা সুনিশ্চিত নয়। তাহলে আমরা বলতে পারি যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই কোশ্চেনটা এসেছিল 44তম BCS এ, এবং এটা যে কোনো পরীক্ষাতে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে আমাদের এই টপিকস 1 এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট হলো বিভিন্ন মতবাদ অনুসারে অম্ল ও ক্ষারের সংজ্ঞা। এটা আমাদের এখানে 3টা মতবাদ নিয়ে আমরা আলোচনা করব, এবং 3টা মতবাদই খুবই গুরুত্বপূর্ণ। আমি একদম ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই আসুন যে অ্যারেনিয়াসের আয়নিক মতবাদ। অ্যারেনিয়াসের আয়নিক মতবাদের ক্ষেত্রে মাথায় রাখবেন যে এটা হলো জলীয় দ্রবণ নিয়ে কাজ করে। তাহলে জলীয় দ্রবণ কথাটা দেখেই আপনি অলরেডি হয়তো বুঝে ফেলছেন, যে সমস্ত যৌগ বা আয়ন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে, তারা হলো অম্ল। আর যে সমস্ত যৌগ বা আয়ন জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে, জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে, তারা হবে ক্ষার বা ক্ষারক। তাহলে খেয়াল করে দেখুন, অ্যারেনিয়াসের আয়নিক মতবাদ অনুসারে তাহলে অম্ল ক্ষারকের সংজ্ঞা কি হবে? যে সমস্ত যৌগ বা আয়ন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে তারা হবে অম্ল, আর যে সমস্ত যৌগ বা আয়ন জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে তারা হবে ক্ষারক। এটা তুলনামূলকভাবে ইজি। এরপরে আসুন 2 নম্বর মতবাদটা, সেটা হলো ব্রনস্টেড-লাউরি পোটনীয় মতবাদ। নাম দেখে বুঝতে পারতেছেন এখানে আমরা কাজ করব পোটন নিয়ে, পোটনের উপরে এটা আমাদের এমফাসাইজ করা হয়েছে। তাহলে পোটনীয় মতবাদ অনুসারে যে সমস্ত যৌগ বা আয়ন পোটন প্রদানে সক্ষম, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা যৌগ, সে একটা পোটন প্রদানে সক্ষম। একইভাবে বাইসালফেট একটা আয়ন, সেও কি একটা পোটন প্রদানে সক্ষম। তার মানে এরা উভয়ই অম্ল। তাইলে একইভাবে আমরা যদি বলি যে যে সমস্ত যৌগ বা আয়ন পোটন গ্রহণ করতে সক্ষম, খেয়াল করে দেখুন অ্যাসিড কি ছিল, যে সমস্ত যৌগ বা আয়ন পোটন প্রদান করতে সক্ষম সেগুলো হলো অম্ল, আর যারা পোটন গ্রহণ করতে সক্ষম, যারা পোটন গ্রহণ করতে সক্ষম সেগুলো হলো ক্ষারক। যেমন আমাদের হাইড্রোক্সাইড আয়ন, সে হাইড্রোক্সাইড আয়ন একটা পোটন গ্রহণ করে সে কি হইতে পারে? পানি হইতে পারে। তাহলে এক্ষেত্রে হাইড্রোক্সাইড আয়নকে আমরা একটা ব্রনস্টেড-লাউরি পোটনীয় মতবাদ অনুসারে এটা একটা কি ক্ষারক। একইভাবে অ্যামোনিয়া একটা পোটন গ্রহণ করে সে কি হইতে পারে? অ্যামোনিয়াম আয়ন। তাহলে এক্ষেত্রে অ্যামোনিয়াও একটা ক্ষারক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদটা হলো লুইসের মতবাদ বা ইলেকট্রনীয় মতবাদ। লুইসের মতবাদ বা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যে সমস্ত যৌগ মুক্তচর ইলেকট্রন গ্রহণে সক্ষম, খেয়াল করে দেখুন মুক্তচর ইলেকট্রন বা ইলেকট্রন জোড়, আমরা এক্ষেত্রে বলতে পারি ইলেকট্রন জোড় গ্রহণে সক্ষম, অথবা এক জোড়া বা একাধিক জোড়া, আমরা যেটাই বলি না কেন, এক জোড়া ইলেকট্রন গ্রহণে সক্ষম বা মুক্তচর ইলেকট্রন গ্রহণে সক্ষম তাদেরকে আমরা বলবো অম্ল, আর যারা মুক্তচর ইলেকট্রন দানে সক্ষম তাদেরকে আমরা বলবো ক্ষারক। সংজ্ঞাটা বইতে খুবই সুন্দরভাবে দেওয়া আছে, বই থেকে একটু দেখে নেবেন। যে বিষয়টা আমি এখানে বুঝাবো বা আপনারা অনেকে হয়তো বুঝতে পারতেছেন না, সেটা হলো মুক্তজয়ী ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন আমরা বলে থাকি, এই জিনিসটা কি, বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিভাবে গ্রহণে সক্ষম সেটা আমি বুঝবো কিভাবে। এটা আমরা একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন আমরা অ্যালুমিনিয়ামের কথাই যদি চিন্তা করি, অ্যালুমিনিয়ামে ইলেকট্রনের সংখ্যা কত? 13, আর ইলেকট্রন বিন্যাস কি? 2, 8, 3। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হলো 3টা। তাহলে এই অ্যালুমিনিয়ামের এই 3টা ইলেকট্রন, এই যে 3টা ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রন অ্যালুমিনিয়ামের এই ইলেকট্রনটা ক্লোরিনের একটা ইলেকট্রনের সাথে একটা সমযোজী বন্ধন, এইটা একটা সমযোজী বন্ধন, আর একটা ক্লোরিনের সাথে এটা আর একটা ক্লোরিনের সাথে আর একটা সমযোজী বন্ধন গঠন করে আমাদের কি হলো? অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা গঠিত হলো। খেয়াল করে দেখুন, আমরা জানি যে যৌগ গঠন করার সময় যে কোনো একটা মৌল সব সময় অষ্টক পূরণ করতে চায়। তাহলে অষ্টক পূরণ করতে চাইলে এখন দেখুন অ্যালুমিনিয়ামের সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হয়ে গেল কয়টা? 2, 4, 6। তাহলে কি অষ্টক পূরণ হইলো, নাকি তার আরো 2টা পূরণ করার সক্ষমতা আছে? তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটার আরো 2টা ইলেকট্রন গ্রহণ করার সক্ষমতা আছে।
কেননা কারণ আমরা একটু আগে কি বললাম, যৌগ গঠনের সময় অষ্টক পূরণ করলে সেই যৌগটা আর স্থায়িত্ব বেশি হয়, বা যে কোনো যৌগ সবসময় অষ্টক পূরণ করে, যে কোনো মৌল অষ্টক পূরণ করে সে যৌগ গঠন করতে চায়। তাহলে আমরা অ্যালুমিনিয়ামের দেখলাম যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হলো 6টা, কিন্তু অষ্টক পূরণ করতে সে এখনো আরো কি 2টা গ্রহণ করতে পারে। তাহলে 2টা গ্রহণ করতে পারে মানে কি এক জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো একটা লুইস মতবাদ অনুসারে একটা অম্ল। ক্লিয়ার? তো একটা উদাহরণ দিয়ে আপনি এটা জাস্ট মাথায় রাখুন। একইভাবে বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে একই জিনিস। এরপরে আমরা যদি ক্ষারকের বিষয়টা দেখি, ক্ষারকের সংজ্ঞার ক্ষেত্রে আপনার কি বললাম আমরা, যে যারা মুক্তজোড় ইলেকট্রন প্রদানে সক্ষম। এই যে পানি যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন বা একাধিক জোড়া মুক্তজোড় ইলেকট্রন প্রদান করবে, সেটা আপনি বুঝবেন কিভাবে? খেয়াল করে দেখুন, অক্সিজেনের ইলেকট্রন কত? 8, তাহলে 2 6। এখন খেয়াল করে দেখুন, অক্সিজেনের এই যে সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, অক্সিজেন যখন হাইড্রোজেনের সাথে, এই একটা ইলেকট্রন দিয়ে একটা হাইড্রোজেনের সাথে একটা সমযোজী বন্ধন, এই একটা ইলেকট্রন দিয়ে একটা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন, তার মানে অক্সিজেন তার নিজের ইলেকট্রন ব্যবহার করতেছে কয়টা? 2টা। তাহলে সর্বশেষ কক্ষপথে ছিল কয়টা? 6টা। তার মানে তার এখনো কিন্তু এই এক জোড়া, এই এক জোড়া, তার মানে অক্সিজেনের কিন্তু এখনো 2 জোড়া ইলেকট্রন রয়ে গেছে। তাহলে 2 জোড়া ইলেকট্রন রয়ে গেছে মানে কি, সে এই 2 জোড়া ইলেকট্রন যে কোনো যৌগ বা আয়নকে সে কি প্রদান করতে সক্ষম। তার মানে সে কি মুক্তজোড় ইলেকট্রন প্রদানে সক্ষম। এই জন্য আমাদের পানি কি হবে? একটা লুইস মতবাদ অনুসারে একটা ক্ষারক। তাই লুইস মতবাদ অনুসারে আমরা কি বললাম, সংজ্ঞাটা আমরা আরেকটু রিক্যাপ করি, যে সকল যৌগ বা আয়ন মুক্তজোড় ইলেকট্রন গ্রহণে সক্ষম সেগুলো হলো অম্ল, আর যারা প্রদানে সক্ষম সেগুলো হলো ক্ষারক। এরপরে উভধর্মী পদার্থ। উভধর্মী পদার্থ টার্মটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে উভধর্মী পদার্থ মানে যে সমস্ত পদার্থ একই সাথে অ্যাসিড এবং ক্ষারক উভয় হিসেবে আচরণ করবে তাদেরকে আমরা বলবো উভধর্মী পদার্থ। যেমন পানি একটা উভধর্মী পদার্থ। পানি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন সে ক্ষারক হিসেবে আচরণ করে, আবার পানি যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে তখন সে অম্ল হিসেবে আচরণ করতেছে। তাহলে পানি একবার অম্ল হিসেবে আচরণ করতেছে, একবার ক্ষারক হিসেবে আচরণ করতেছে। এই জন্য পানিকে আমরা বলি একটা উভধর্মী পদার্থ। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে এটাকে বলা হাইড্রোনিয়াম আয়ন, আর এটা হলো ক্লোরাইড আয়ন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক, এই কনসেপ্টটা, এই অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক কনসেপ্টটা আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা পরীক্ষা আসে নাই, কিন্তু অনেক সময় ইদানিং দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েট থেকেও কিছু কিছু টপিকসে কোশ্চেন এসে থাকে। তাহলে এটা একটা ইন্টারমিডিয়েট, বেসিক্যালি ইন্টারমিডিয়েটের টপিকস, 9, 10ও কিছুটা আছে। এক্ষেত্রে খেয়াল করে দেখুন, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন এই ক্ষারককে, মানে ক্ষারক বলতে পানিকে, যখন সে একটা প্রোটন প্রদান করে দিল, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন প্রোটন প্রদান করে দিল তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের এক্ষেত্রে আমাদের রয়ে গেল কি? ক্লোরাইড আয়ন। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে প্রোটনটা চলে গিয়ে পরিণত হলো কি? ক্লোরাইড আয়ন। তাহলে এই যে ক্লোরাইড আয়ন, তার পক্ষে কি এখন একটা প্রোটন গ্রহণ করে আবার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড পরিণত হওয়ার তো সক্ষম না। তার মানে কি ক্লোরাইড আয়ন একটা প্রোটন গ্রহণে সক্ষম। তাহলে প্রোটনীয় মতবাদ অনুসারে আমরা কি জানি, যে সমস্ত যৌগ বা আয়ন একটা প্রোটন গ্রহণ করতে সক্ষম সেটা হলো কি? একটা ক্ষারক। তার মানে এই ক্লোরাইড আয়ন হলো একটা ক্ষারক। এটুক তো কনসেপ্ট ক্লিয়ার, যে ক্লোরাইড আয়ন হলো একটা ক্ষারক। এখন কথা হলো, এই যে অম্লটা থেকে কি এই ক্ষারকটা সৃষ্টি হয়েছে, তাইলে এই ক্ষারকটাকে বলবো এই অম্লের অনুবন্ধী ক্ষারক। তার মানে ক্লোরাইড আয়নটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। ক্লিয়ার? তাহলে আমি আরেকবারও বলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটা প্রোটন চলে গিয়ে ক্লোরাইড আয়ন উৎপন্ন হলো, তার মানে কি ক্লোরাইড আয়ন আবার একটা প্রোটন গ্রহণ করে সে হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতে পারবে। অর্থাৎ ক্লোরাইড আয়নটা একটা প্রোটন গ্রহণে সক্ষম, যেহেতু সে প্রোটন গ্রহণে সক্ষম সে হলো ক্ষারক। আর এই ক্ষারকটা সৃষ্টি হলো কি? অ্যাসিড থেকে। তাহলে একে বলবো আমরা এই অ্যাসিডের অনুবন্ধী বা যুগল, অনুবন্ধী ক্ষারক। একইভাবে তাহলে এখন আপনার অনুবন্ধী অম্লটাও বুঝে ফেলবেন। দেখুন এক্ষেত্রে পানিটা কি করলো? সে একটা প্রোটন গ্রহণ করে, পানিটা এক্ষেত্রে H2O পানি এই অ্যাসিড থেকে একটা প্রোটন গ্রহণ করে সে হাইড্রোনিয়াম আয়ন হলো। তার মানে এক্ষেত্রে তার হাইড্রোজেন আয়ন ছিল 2টা, এক্ষেত্রে আছে কয়টা? 3টা। তাইলে এখন এটার মধ্যে একটা প্রোটন কি বেশি আছে না?
যেহেতু সে একটা প্রোটন গ্রহণ করে, পানি একটা প্রোটন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন হলো, তার মানে তার পক্ষে এখন সে চাইলে একটা প্রোটন কি প্রদান করতে পারবে। তাহলে আমরা জানি যে সমস্ত যৌগ প্রোটন প্রদানে সক্ষম তাদেরকে আমরা বলি অম্ল, অর্থাৎ এক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়নটা হলো একটি অম্ল। আর এই অম্লটা সৃষ্টি হলো এই পানি মানে এই ক্ষারক থেকে, তার মানে এটাকে আমরা বলবো এই ক্ষারকের অনুবন্ধী অম্ল। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিকস এবং টপিক ওয়ানের সম্ভবত লাস্ট টপিকস, এটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হলো নির্দেশক। নির্দেশক টার্মটা দেখে বুঝতে পারতেছেন যে নির্দেশক মানে সে কি করবে, কোনো কিছু নির্দেশ করবে বা ইঙ্গিত দিবে। খেয়াল করে দেখুন, আপনি এই মনে করেন এখানে একটা যৌগ আছে, এখন এই যৌগটা অম্ল না ক্ষারক না নিরপেক্ষ আপনি বুঝতে পারতেছেন না। তখন আপনি কি করলেন, এখানে বাজার থেকে একটা নীল লিটমাস পেপার কিনে নিয়ে আসলেন। নীল লিটমাস পেপারটা কিনে এনে আপনি কি করলেন, সেটা এই জলীয় দ্রবণের মধ্যে বিজড়িত করে দিলেন। এখন এই নীল লিটমাস পেপারটা একটু পরে দেখলেন সেটা লাল হয়ে যাচ্ছে। তাহলে নীল লিটমাস পেপারটা যদি লাল হয়ে যায় তখন আপনি বুঝবেন যে এখানে যে জলীয় দ্রবণ আছে সেই জলীয় দ্রবণটা হলো অম্ল, কারণ অম্লের একটা বৈশিষ্ট্য হলো সে নীল লিটমাস পেপারকে লাল করে দেয়। তাইলে এই যে এই যৌগটা অম্ল না ক্ষারক, তার মানে এই যৌগটা এখানে নীল লিটমাস পেপার লাল হয়ে গেছে, তার মানে সেটা একটা অম্ল। যদি এখানে আমি একটা লাল লিটমাস পেপার দিতাম, সেই লাল লিটমাস পেপারটা যদি নীল হইতো তার মানে আমি বুঝতাম এই যৌগটা এখানে কি একটা ক্ষারক। যদি এরা কেউ কোনো রং পরিবর্তন না করতো, লাল লিটমাস পেপারও রং পরিবর্তন করতেছে না, নীল লিটমাস পেপারও রং পরিবর্তন করতেছে না, কেউ রং পরিবর্তন করতেছে না, তার মানে আমি বুঝতাম যে এখানে যে যৌগটা আছে সেটা নিরপেক্ষ, মানে সে অম্লও না ক্ষারকও না। তাহলে এই যে এখানে লিটমাস পেপারগুলো, এই লিটমাস পেপারগুলো এখানে কি করতেছে, লিটমাস পেপারগুলো আমাদের কিছু একটা কি নির্দেশ দিচ্ছে না? কি নির্দেশ দিচ্ছে? সে তার রং পরিবর্তন করে নির্দেশ দিচ্ছে, মানে এক্ষেত্রে নীল থেকে লাল রং পরিবর্তন হয়ে সে বুঝাই দিল এটা অম্ল, আবার এক্ষেত্রে লাল থেকে নীল রং পরিবর্তিত হয়ে সে বুঝাই দিল যে এখানে ক্ষারক, আর এক্ষেত্রে কোনো রং পরিবর্তন না করে সে বুঝাই দিল এটা নিরপেক্ষ। তাইলে আমরা বলতে পারি যে যে সমস্ত পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে একটা যৌগ অম্ল না ক্ষারক না নিরপেক্ষ এগুলো নির্দেশ করে, তাদেরকে আমরা বলি নির্দেশক। অথবা আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা এটা হয়তো জানেন যে আমরা যে প্রশমন বিক্রিয়া মানে এসিড আর ক্ষারের যে বিক্রিয়া, এসিড আর ক্ষারের বিক্রিয়ার ক্ষেত্রে এই যে এই বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের এই এসিড ও ক্ষারের বিক্রিয়াটাকে আমরা কি বলি, প্রশমন বিক্রিয়া বলি। তাহলে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা করা হয়, যে প্রশমন বিক্রিয়াটা সাপোজ ধরুন এটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এখন উপর থেকে আপনি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালতেছেন, এই বিক্রিয়া কি অনন্তকাল ধরে চলতে থাকবে? মানে কখন প্রশমিত হয়ে যাবে? প্রশমিত হয়ে যাওয়ার মানে কি, যেখানে 100টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু ছিল, এই 100টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পানি ও লবণ উৎপন্ন করে ফেলবে, তার মানে এখানে আর কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু থাকবে না। তাহলে এখন এটা তো আপনি ঢালতেছেন, কখন শেষ হবে সেটা আপনি বুঝবেন কিভাবে? মানে এখানে যে 100টা হাইড্রোক্লোরিক অ্যাসিড অণু আছে সবগুলো অণু যে বিক্রিয়া করে ফেলছে সেটা আপনি তো বুঝতে পারবেন না খালি চোখে, কারণ আপনি এটা ঢালতেছেন, এক্ষেত্রে বিক্রিয়া কিরকম হচ্ছে না হচ্ছে বা বিক্রিয়াটা শেষ হয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন না। তাহলে এই বুঝতে যদি না পারেন, সাপোজ ধরেন কথায় আমরা খেয়াল করি, এখানে আমরা একটা ফেনফথেলিন, একটা রাসায়নিক পদার্থ ফেনফথেলিন আমরা এখানে দিয়ে দিলাম। এই ফেনফথেলিনটা যখন এটার মধ্যে দিয়ে দিলাম, ফেনফথেলিনের কোনো কালার নেই, মানে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে যে কালার থাকবে ফেনফথেলিন দেওয়ার পরও কোনো কালার পরিবর্তন হবে না। এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড আপনি ফোটায় এটার মধ্যে ঢালতে থাকবেন, ঢালতে এক সময় দেখবেন যে এই যে এখানে যে বর্ণহীন ছিল, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফেনফথেলিন দেওয়ার পর এখানে যে বর্ণহীন ছিল, হঠাৎ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এই দ্রবণের বর্ণটা আপনার লালচে বেগুনি হয়ে যাচ্ছে। তাহলে যখন এই পদার্থটা লালচে বেগুনি হয়ে যাবে তখনই আপনি বুঝে ফেলবেন যে এখানে যতগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড অণু আছে সবগুলো বিক্রিয়া করে ফেলছে, অর্থাৎ বিক্রিয়াটা কি এখানে শেষ হয়ে গেছে, তার মানে কোনো আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু আর এখানে আমাদের বাদ নেই। তার মানে কি, এই যে ফেনফথেলিনও এক্ষেত্রে কি করতেছে, তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে বুঝাই দিচ্ছে যে এই প্রশমন বিক্রিয়াটা শেষ হয়ে গেছে।
তাহলে এই ক্ষেত্রে এই যে লাল লিটমাস পেপার, নীল লিটমাস পেপার, এগুলো কি করতেছিল, তাদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বুঝাই দিচ্ছিল যে একটা যৌগ অম্ল, ক্ষারক না নিরপেক্ষ। আবার এই ক্ষেত্রে এই ফেনফথেলিন আমাদের কি বুঝাই দিচ্ছে, যে প্রশমন বিক্রিয়াটা কখন সমাপ্তি হচ্ছে। তাহলে এই দুইটা কম্বাইন করে যদি আমরা একটা সংজ্ঞা দাঁড় করাই, সংজ্ঞাটা কি হবে, যে সমস্ত পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে একটা যৌগ অম্ল, ক্ষারক না নিরপেক্ষ সেটা নির্দেশ করে, অথবা একটা প্রশমন বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে, তাদেরকে আমরা বলবো নির্দেশক। আমার মনে হয় এর থেকে ভালোভাবে আর বোঝানো সম্ভব না, তো ভেঙে ভেঙে। এখন আমার মনে হয় যে এই নির্দেশকের সংজ্ঞাটা আপনার আর কোনোভাবেই মুখস্থ করতে হবে না, আপনি কনসেপ্ট দেখে আপনি এখানে বুঝে ফেলবেন। তাহলে নির্দেশকের কয়েকটা ভাইটাল বৈশিষ্ট্য কি, সে তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে একটা যৌগ অম্ল, ক্ষারক না লবণ সেটা নির্দেশ করে। আর এই যে যে নির্দেশকের বর্ণ পরিবর্তন হয় সেটা একটা নির্দিষ্ট পিএইচ থাকে, যে পিএইচ পরিসরে সে তার বর্ণ পরিবর্তন করে। আর এখানে পরীক্ষা প্রায়ই এসে থাকে, যেমন ফেনফথেলিন একটা নির্দেশক, অম্লীয় মাধ্যমে তার বর্ণ কি থাকে, বর্ণহীন। আর যখন সে ক্ষারীয় মাধ্যমে হয় তার বর্ণ হয়ে যায় লালচে বেগুনি। আবার এই যে লিটমাস পেপার, অম্লীয় মাধ্যমে লাল লিটমাস পেপার লাল হয়ে যায়, আর ক্ষারীয় মাধ্যমে কি হয়ে যায়, নীল হয়ে যায়। আমরা এই যে অম্লীয় মাধ্যমে কি দেখেছিলাম, নীল লিটমাস পেপার কি হয়ে যায়, লাল হয়ে যায়। আর ক্ষারীয় মাধ্যমে আমরা কি দেখেছিলাম, লাল লিটমাস পেপার কি হয়ে যায়, নীল হয়ে যায়। তাহলে এটার অনেক সময় পরীক্ষায় যে উদাহরণ আসে, দুইটি নির্দেশকের নাম লিখুন এবং তা অ্যাসিড ও ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ প্রদর্শন করে তা উল্লেখ করুন। অতএব এখানে দুইটা বা তিনটার নাম মনে রাখবেন। তাহলে এই ছিল আমাদের নির্দেশকের সংজ্ঞা। নির্দেশক নিয়ে 44তম বিসিএস একটা কোশ্চেন এসেছিল যে নির্দেশকের বর্ণ পরিবর্তিত হয় কেন। নির্দেশকের বর্ণ কেন পরিবর্তন হয়, মানে নির্দেশক যে আমরা সংজ্ঞায় বললাম যে নির্দেশক বর্ণ পরিবর্তনের মাধ্যমে একটা যৌগ সমাপ্তি, প্রশমন বিক্রিয়ার সমাপ্তি বিন্দু বা একটা যৌগ অম্ল, ক্ষারক না নিরপেক্ষ সেগুলো নির্দেশ করতেছে। তাহলে এই যে বর্ণ পরিবর্তন হচ্ছে, বর্ণ পরিবর্তনটা বেসিক্যালি কেন হয়? এই বর্ণ পরিবর্তনটা হয়, সাপোজ ধরুন এই যে একটা ফেনফথেলিনের সংকেত, আমরা সংকেত এখানে লিখলাম। এক্ষেত্রে ফেনফথেলিনটা অবিয়োজিত অবস্থায় আছে। তাহলে ফেনফথেলিন যখন অবিয়োজিত থাকে তখন সে হয় বর্ণহীন। সবসময় মাথায় রাখবেন যে এই যে অবিয়োজিত অবস্থায় থাকা আর বিয়োজিত অবস্থায় হওয়া, এই দুইটার বর্ণ হলো ভিন্ন। তার মানে যখন অবিয়োজিত থাকে তখন সে এক ধরনের বর্ণ দেখে, আর যখন বিয়োজিত হয় তখন সে আর এক ধরনের বর্ণ প্রদর্শন করে। এই জন্যই কি হয়, নির্দেশকের বর্ণ পরিবর্তন হয়। তার মানে সোজা কথা আপনি এইভাবে চিন্তা করতে পারেন, সিম্পলি মনে করেন এটা একটা বস্তু, এটার রং একরকম, আর এটাকে যখন ভেঙে দুই টুকরা হয়ে গেল তখন এটার বর্ণ আর এক রকম। তার মানে সে তার কি বর্ণ বা কালার কি পরিবর্তন করতেছে না। এই নির্দেশক ক্ষেত্রেও সেম কথা, সে যখন অবিয়োজিত অবস্থায় থাকে তখন তার বর্ণ একরকম, সে যখন বিয়োজিত হয়ে যায় তখন তার বর্ণ আর এক রকম হয়। এই জন্য বর্ণ যেহেতু আর এক রকম হয়, এই জন্যই তার কি হয়, সমাপ্তি বিন্দুতে বা কোন একটা যৌগ নির্দেশকের ক্ষেত্রে তার বর্ণ পরিবর্তিত হয়ে যায়। যেমন এই ফেনফথেলিনটা বিয়োজিত হয়ে প্রোটন আর অ্যানায়ন উৎপন্ন করে, অ্যানায়নটা হলো আমাদের গোলাপি বর্ণ। তাহলে এই হলো আমাদের টপিকস 1 এর আলোচনা। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো টপিকস না বুঝে থাকেন সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি পরবর্তী লেকচারের সময় সেটা আপনাদের সাথে আলোচনা করে দেব। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ।